যুদ্ধ করাটা সহজ কোনো বিষয় না যে মুখে বললাম আর যুদ্ধ করে ফেললাম। বিষয়টা কিন্তু এরকম না। আধুনিক এই যুগে এসে অত্যাধুনিক অস্ত্র যদি না থাকে তাহলে যুদ্ধক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিজেদের মধ্যেই। তো আসলে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে বর্তমান এই ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের মধ্যে আসলে কার ক্ষয়ক্ষতি সবচাইতে বেশি হলো। তা আমরা বিভিন্ন গণমাধ্যম কিংবা সংবাদ মাধ্যমে যেসব বিষয়গুলো জানতে পারি সেটা হলো যে ইরানের চাইতে ইসরায়েলের ক্ষতির সংখ্যা সবচাইতে বেশি। ইসরায়েল মনে করেছিল যে আসলে ইরানকে গাজা উপত্যকার মতনই একবারে তছনছ করে দিবে বা ধ্বংস করে দিবে। আমেরিকার সহযোগিতায় বা আমেরিকার অস্ত্র ব্যবহার করে বা ইউরোপের অস্ত্র ব্যবহার করে তারা খুব সহজেই চেয়েছিল যে ইরানকে ধ্বংস করে দিবে। আসলে বিষয়টা কিন্তু উল্টা ঘটেছে। ইরানের কোনো কিছুই হয় নাই, উল্টা আরো ইসরায়েলের ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকা আমরা দেখেছিলাম যে আসলে ইরানের পারমাণবিক 3টি কেন্দ্রে তারা হামলা চালিয়েছিল, তাদের হামলা কিন্তু পুরোপুরি ভাবেই ব্যর্থ হয়েছে। সবচাইতে বড় যে তথ্যটি ফাঁস হয়েছে সেটা হচ্ছে যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের কোনো ধরনের অস্ত্র ছিল না, তাদের অস্ত্র ভান্ডার পুরোপুরি ভাবেই শেষ হয়ে এসেছিল। তারই ধারাবাহিকতায় তারা খুব দ্রুতই এই যুদ্ধটিকে একটি বিরতি রূপে রূপান্তরিত করে। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল যখন দেখতেছিল যে আসলে ইরানকে তারা কোনোভাবেই পারতেছিল না এবং ইরানের পেছন থেকে চীন কিংবা রাশিয়া তারা সহযোগিতা করতেছে, তো সেই ক্ষেত্রে তারা খুব দ্রুতই এই যুদ্ধ থেকে কিন্তু পিছু সরে আসে। তো এরপর পরই দেখলাম যে আসলে আমরা গত 2 দিন ধরে তাদের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি চলতেছে বা যুদ্ধবিরতি চলতেছে। তো এই যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির তথ্য ফাঁস হয়ে আসতেছে। যেগুলো যুদ্ধকাল চলাকালীন সময়ে ইরান যে ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের উপর নিক্ষেপ করেছিল, তখন কিন্তু এই নিউজগুলো খুব একটা প্রচার হয় নাই। কিন্তু এখন আস্তে আস্তে এই ইসরায়েলের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলোর তথ্য এখন কিন্তু পুরোপুরি ভাবেই ফাঁস হয়ে যাচ্ছে। তো বলা হচ্ছে যে 39,000 ইসরায়েলি বাসিন্দারা তারা এখন তাদের ক্ষয়ক্ষতির পূরণ চাচ্ছে বা ক্ষতিপূরণ চাচ্ছে। তো এখন ইসরায়েল কি পারবে বা ইসরায়েলের সরকার কি পারবে এই ইসরায়েলের বাসিন্দাদের বা ইসরায়েলের নাগরিকদের এই ক্ষতিপূরণ দিতে? কিন্তু ইরানের বিন্দুমাত্র কিন্তু কোনো ক্ষতি হয় নাই বলা চলে। ইসরায়েলের এত আয়রন ডোম কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলের কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই 39,000 ইসরায়েলি নাগরিকের ক্ষতিপূরণ এখন ইসরায়েল সরকার কিভাবে দিবে সেটাই এখন দেখার বিষয়। তো আমরা দেখতেছিলাম যে আসলে ইসরায়েলের সাথে গাজা উপত্যকার যদি মিলাতে যাই তাহলে দেখা যায় যে আসলে গাজা উপত্যকার মতনই ইসরায়েলের অবস্থা হয়েছে। তারা এতদিন ধরে নির্বিচারে নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করেছিল এবং 56,000-এরও বেশি নিরীহ গাজাবাসীকে তারা হত্যা করেছিল। তো সেটার এখন কিছুটা হলেও জবাব দিয়েছে ইরান। ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ইসরায়েলকে সক্ষম হয়েছে সুন্দরভাবে পরাজয় করতে। তবে একটি বিষয় আসলে লক্ষ্য রাখতে হবে যে আসলে ইহুদিরা কিন্তু পুরোপুরি ভাবেই বেইমান একটা জাতি। এরা কিন্তু আহ এখন এক কথা বলে, পরবর্তীতে কিন্তু অন্য আরেক কথা বলে। তবে বিশেষ করে এই যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলের উপর একটি নজর রাখা উচিত ইরানের, যাতে করে পরবর্তীতে গাজা উপত্যকার মতো অবস্থা না হয়। কারণ যুদ্ধবিরতি চলাকালীন সময় হুট করে কিন্তু গাজা উপত্যকায় আবারও ইসরায়েল হামলা চালিয়েছিল। এমনটা যে ইরানের ব্যাপারে হবে না সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অবশ্যই ইরানকে লক্ষ্য রাখতে হবে এবং ইসরায়েলকে কুপঘাত করে রাখতে হবে।